তৃতীয় শুভেচ্ছা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ইতিমধ্যে সময় পার হয়ে গিয়েছে এবং সারা দেশে কতজন মনোনয়নপত্র দাখিল করেছেন তা যদিও এই মুহূর্তে জানা যায়নি, আপনারা খুব সহসা এটা জেনে যাবেন। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, আমি শুধুমাত্র নির্বাচনের অংশগ্রহণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে নাটকীয়তা চলছে, যে নানা ধরনের নাটক চলছে, তা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে এবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দল এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয়ার অংশ না নেয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ফলে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার ফলে এবং তাদের নিবন্ধন স্থগিত রাখার ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারছে না। বাংলাদেশের ইতিহাসে যা কখনো ঘটে নাই। এবং এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার আর পতনের পর পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেন, যার ফলে এবারে নির্বাচন হচ্ছে দ্বিপাক্ষিক নির্বাচন। এবং দ্বিপক্ষটা হচ্ছে একদিকে বিএনপি আর আরেকদিকে জামায়াত ইসলামীর নেতৃত্বে রাজনৈতিক দলগুলো, তাদের সমমনা দলগুলো। বিএনপি এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে, তারা ছিটেফুটা কয়েকটি আসন তাদের পছন্দের কয়েকজন ভিন্ন দলের প্রার্থীকে দিয়েছেন এবং তারাও তাদের নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ফলে বলা যায় যে বিএনপি এককভাবেই নির্বাচনে অংশ নিচ্ছে, আর জামায়াত ইসলামী তার সমমনা রাজনৈতিক দলগুলো এবং নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। এবং সর্বশেষ যে গতকাল কিংস পার্টি হিসেবে পরিচিত নবগঠিত যে রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর জুলাই আন্দোলনকারী ছাত্র নেতাদের নিয়ে যে রাজনৈতিক দলটি গঠন করা হয়েছিল, সেই এনসিপি জামায়াতের জোটে যোগ দেয়। বলা যায় যে জামাত বেশ কিছু 12-14টি রাজনৈতিক দল নিয়ে একটা জোট গঠন করেছে এবং এই জোট তারা নির্বাচনে অংশ নিবে, বিএনপি তাদের প্রতিপক্ষ। এনসিপি গঠনের পর যে প্রত্যাশা এবং মানুষের মধ্যে যে একটা আশা ছিল, সেটা আসলে এখন দুরাশায় পরিণত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই অভ্যুত্থানের সেই ছাত্র নেতারা বলেছিলেন যে তারা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়তে চান। তারা বাংলাদেশকে তারা বলেছেন যে দ্বিতীয় স্বাধীনতা, তারা নতুন বন্দোবস্ত এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চান। কিন্তু আমরা কি দেখলাম, এই এনসিপির বা ছাত্র নেতাদের মধ্যে থেকে 3 জন উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলেন। এর মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে এসে এনসিপি গঠন করেছেন। বাকি 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম উপদেষ্টা পরিষদে ছিলেন। কিছুদিন আগে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে ঘোষণা করেছিলেন যে তারা নির্বাচনে অংশ নেবেন। তারা এনসিপিতে যোগ দেন নাই, কোনো রাজনৈতিক দলেই যোগ দেন নাই। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজধানী ঢাকা 10 আসন থেকে এবং মাহফুজ আলম তার এলাকা লক্ষ্মীপুর থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য নমিনেশন পেপার সংগ্রহ করেছিলেন এবং স্বতন্ত্র হিসেবে সংগ্রহ করেছিলেন। কিন্তু এনসিপিতে আমরা যে ইতিমধ্যে দেখলাম যে বিপ্লব, দলটির মধ্যে বিপ্লব পাল্টা বিপ্লব হলো, সেটা হচ্ছে এনসিপির নারী নেত্রী আলোচিত ডক্টর যারা, তিনি এনসিপি ছেড়ে চলে গেছেন এবং ওনার সঙ্গে আরো 4-5-6 জন নারী নেত্রী এনসিপি ছেড়ে চলে গিয়েছেন। এর মধ্যে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে যোগ দিয়ে তিনি এনসিপির প্রধান মুখপাত্র হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি ঘোষণা করেছেন যে তিনি নির্বাচনে অংশ নেবেন না। একইভাবে মাহফুজ আলম কোনো দলের যোগ না দিয়েও তিনি বলেছেন তিনিও স্বতন্ত্র হিসেবে আর নির্বাচন করবেন না, অর্থাৎ নির্বাচন করবেন না। এই 2 পদত্যাগী উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে তারা যেখানে বলেছিলেন যে তারা নির্বাচন করবেন, কিন্তু আজকে নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এসে
তারা বলছেন যে নির্বাচন করবেন না। এই ঘটনায় নেটিজেনের মধ্যে নানা আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে নানাবিধ আলোচনা সমালোচনা চলছে এবং সবার মধ্যে কৌতূহল যে তারা কেন শেষ মুহূর্তে এসে বললেন যে তারা কেন নির্বাচনে অংশ নেবেন না। এর সম্ভাব্য কয়েকটি কারণ নেটিজেনরা বলছেন। প্রথম কারণ যেটা বলছেন যে তারা জুলাই আন্দোলনকে যেভাবে বিতর্কিত করেছেন এবং জুলাই আন্দোলনকে যে পর্যায়ে নিয়ে এসেছেন, এতে তারা জানেন যে সাধারণ মানুষ আর তাদেরকে বিশ্বাস করে না, তাদের প্রতি আস্থা নেই। এই কারণে নির্বাচনে দাঁড়ালে তারা জামানত হারাবেন, গোহারা হারবেন। আরেকটি কারণ হচ্ছে যে যদি তারা নির্বাচন স্বতন্ত্র হিসাবেও করেন, তাহলে নির্বাচন কমিশনের হলফনামায় তাদের সম্পদের হিসাব দিতে হবে, সম্পদের বিবরণ দিতে হবে। কিন্তু এই দুই উপদেষ্টার বিরুদ্ধে এতই অভিযোগ দুর্নীতির তারা দায়িত্ব পালনকালে এবং দুর্নীতি অনিয়মের অভিযোগ, যে তাদের এই হিসাব দিতে গেলে তারা নিজেরাই বিপদে পড়ে যাবে। এই কারণেই তারা নির্বাচনে শেষ মুহূর্তে এসে অংশ নেবেন না বলে জানালেন। এবং বলা হচ্ছে, নেটিজেনরাই বলছেন যে তারা এখন সুযোগ এবং সময়ের অপেক্ষায় আছেন যে এই দেশে যাতে তাদের কোনো তদন্তের মুখোমুখি না হতে হয়, এই কারণে তারা সময় পেলে, সুযোগ পেলে তারা দেশ ছেড়ে চলে যাবেন। তো আমরা নেটিজেনদের এই মন্তব্য কতটুক সত্য আছে বা এর বাস্তবতা কতটুক, সেটা সময়ই বলে দেবে। তবে খুবই রহস্যজনক ঘটনা যে এনসিপি একদিকে শেষ পর্যন্ত তারা জামায়াত ইসলামের জোটে যোগ দিল এবং যারা বলেছিল যে এই দেশকে তারা দ্বিতীয় বিপ্লব করবে, নতুন বন্দোবস্ত করবে, কিন্তু তারা সেই পুরনো রাজনীতিতে যোগ দিল। আরেকটি বিষয় হচ্ছে যে দুই পদত্যাগী উপদেষ্টা যারা নির্বাচন করার জন্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন, তারা শেষ মুহূর্তে এসে বললেন যে তারা নির্বাচনই করবেন না। কি সেই কারণ, কি সেই ভয়, সেটা আসলে সময়ই বলে দেবে। আগামী বছরের 12 ফেব্রুয়ারি নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন কতটুক গ্রহণযোগ্য হবে, এই নির্বাচন কতটুক পার্টিসিপেটরি হবে, অংশীদারিত্বমূলক নির্বাচন হবে, সেটা আসলে সবাই আপনারা জানেন এবং অনুধাবন করছেন। প্রধান রাজনৈতিক দল এবং তার সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনে নেই। নির্বাচন হচ্ছে বিএনপি বনাম জামায়াত ইসলামের মধ্যে। এনসিপি সহ যে দলগুলা জামাতের সঙ্গে যোগ দিয়েছে, তারা আসলে জামাতেরই কোনো না কোনো অংশ, যার ফলে তারা সবাই একদিকে ঐক্যবদ্ধ আর একদিকে বিএনপি ঐক্যবদ্ধ। এখন দেখা যাক এই দুই রাজনৈতিক দলের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা কেমন হয়। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোটের অপেক্ষায় আছি, দেশবাসী অপেক্ষায় আছেন। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি। সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।